আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বার্জার পিপিএল বা বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড এই স্টকটার সেপ্টেম্বর ২০২৫ কোয়ার্টার অনুসারে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে একটা পুল ক্রিয়েট করেছিলাম। সেখানে আপনাদের কাছে জানতে চেয়েছি যে নেক্সট ভিডিওতে কোন স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান। তো সেইখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে বার্জার পেইন্টস বাংলাদেশের জন্য, যেটা ২৩টা ভোট ছিল। তা আমরা সচরাচর আমাদের ভিডিও করার আগে একটা পুল ক্রিয়েট করে থাকি। ওই পুলে সবচেয়ে বেশি ভোট যে স্টকের জন্য আসে সেই স্টকটারই আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি। তো আপনি যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো জয়েন না করে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে। সেই লিঙ্কে গিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করার পর অবশ্যই নোটিফিকেশন এনেবল করে রাখবেন। তা না হলে আসলে আমাদের টেক্সটের নোটিফিকেশন আপনি পাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা যখনই টেক্সট দিব আপনি হয়তো নোটিফিকেশন পাবেন, তারপর পুল ক্রিয়েট করলে সেইখানে গিয়ে আপনি ভোট দিতে পারবেন এবং আপনার যেই ডিজায়ার্ড স্টক বা কোম্পানি রয়েছে সেইটার অ্যানালাইসিস করার জন্য আপনি আমাদেরকে ভোট দিতে পারবেন। তো ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা অ্যানালাইসিসের শুরুতেই আমাদের শীটে চলে আসি। শীটে আসলে আজকে যে স্টকটার আমরা অ্যানালাইসিস করব এর টিকার বার্জার পিবিএল, কোম্পানি নেম বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং এটি স্টক মার্কেটে মিসেলেনিয়াস সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বর্তমানে এটা আসলে লেটেস্ট ডেটাটা এখানে নাই। সো লেটেস্ট ডেটা অনুসারে তার স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস 90% এর মতো থাকার কথা। আর বাকি প্রত্যেকটাই ডাবল হয়ে যাওয়ার কথা। সো এইখানে যেহেতু 4% এর আশেপাশে রয়েছে, এটা 8% এর আশেপাশে হয়ে যাওয়ার কথা আর এটা 0.4% হয়ে যাবে। দেন এটা 1.6% এর মতো হয়ে যাবে। তো এটা কি কারণে জাস্ট অনেকেই হয়তো জানেন যারা বার্জার পেইন্টস ইনভেস্ট করতেছেন। যারা করেন নাই তাদেরকে জাস্ট একটু শর্ট করে বলি। ডিএসই বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিসেক তারা বলেছিল যে প্রত্যেকটা কোম্পানির এট লিস্ট 10% শেয়ার মার্কেটে ছাড়তে হবে। তো এরা যেহেতু 5% ছেড়েছে, বাকি 5% এর জন্য এরা আরো নতুন কিছু শেয়ার মার্কেটে ছাড়ে। তো ওই শেয়ারগুলা মেইনলি তারা স্পন্সর বা ডিরেক্টররা নেয় নাই, বাকিদেরকেই দিয়ে দিয়েছে। সো বাকিদের এই 5 into 2 মানে 10% এর মতো বাকিরা পেয়েছে। তো 1:1 রাইট শেয়ার তারা পেয়েছিল। যাই হোক, সো আমরা যদি তার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্সে আসি, আমরা ফ্রি ফ্লোট শেয়ার দেখতে পাচ্ছি 10%। এইখানে যদিও 5% দেয়া কারণ এই ডেটাটা আপডেটেড না। আর অথরাইজড ক্যাপ এই স্টকটার ১০০ কোটি টাকা আর পেইড আপ ক্যাপ রয়েছে ৪৯ কোটি টাকার মতো। মার্কেট ক্যাপ বর্তমানে রয়েছে ৬,৯৭৩ কোটি টাকা। শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 4.9 ক্রোর। তো এখানে কিন্তু পেইড আপ ক্যাপ এবং শেয়ার আউটস্ট্যান্ডিং এটা আপডেটেড ডেটাই আছে। দ্যাট মিনস আসলে নতুন শেয়ার ইস্যু হওয়ার পরে কত শেয়ার আউটস্ট্যান্ডিং সেটা এখানে দেয়া আছে। আমরা যদি 52x এর প্রাইস রেঞ্জে তার অবস্থানটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা যদি 52x এর প্রাইস রেঞ্জের লোয়েস্ট লেভেল হয়, যেটা ছিল ১৩৫০ টাকা, আর এটা যদি হাইয়েস্ট লেভেল হয় যেটা ছিল ১৮৫০ টাকা। তো বর্তমানে এই স্টকটা কিন্তু একদম নিচের থেকে প্রায় 10% এর আশেপাশে রয়েছে, যেটা ১৪২০ টাকা তার কারেন্ট প্রাইস। তো এই স্টকটার লাস্ট ইয়ার ইপিএস ছিল ৬৯ টাকা ৯২ পয়সা বা ৭০ টাকার মতো। আর পি রেশিও 20, এনএভি ৩৩৩ টাকা, এনএভি টু প্রাইস 4.3x। দ্যাট মিনস তার এনএভির 4.3x দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে। তো এই ভিডিওতে আমরা মূলত এই স্টকটার সেপ্টেম্বর ২০২৫ কোয়ার্টার অনুসারে এর অ্যানালাইসিস করব। এইটা তার জন্য সেকেন্ড কোয়ার্টার এবং এই কোম্পানিটার ইয়ার এন্ড হয়েছিল মার্চ ২০২৫-এ। সো এই পর্যায়ে আমরা ব্যালেন্স শিটের ডেটা দেখব। ব্যালেন্স শিটের ডেটা দেখার আগে আজকের স্পন্সরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের ভিডিওর স্পন্সর রেমপোর্ট, যাদের কাছ থেকে আপনি ফুটবল জার্সি কিনতে পারবেন। এদের কাছে মোটামুটি ক্লাব জার্সি রয়েছে, এছাড়াও ২০২৬ ওয়ার্ল্ড কাপের জার্সিও আপনি তাদের কাছ থেকে কিনতে পাবেন। তারা যেহেতু আসলে আমাদের স্পন্সর, এই ভিডিওটা তৈরিতে তারা আমাদের হেল্প করতেছে। সো আমাদের অডিয়েন্সদের কাছে অনুরোধ থাকবে আপনারা তাদের কাছ থেকে জার্সি কিনবেন, স্পেশালি ওয়ার্ল্ড কাপের জার্সিগুলো যদি কিনতে চান। সো আপনারা যদি তাদেরকে সাপোর্ট করেন হয়তোবা নেক্সট আরো অনেক ভিডিওতে তারা আমাদেরকে হেল্প করবে।
যাই হোক, আমরা আমাদের ভিডিওতে ফিরে আসি। সো এ পর্যায়ে আমরা ব্যালেন্স শিটের ডেটা অ্যানালাইসিস করব। ব্যালেন্স শিটের ডেটাতে আমরা শুরুতেই টোটাল অ্যাসেটস এর ডেটা দেখতে পাচ্ছি। সো এইখানে এই কোম্পানিটার টোটাল অ্যাসেটস একটা লম্বা সময় ধরে, মানে মার্চ 2017 থেকে মার্চ 2024 পর্যন্ত কনসিস্টেন্টলি বাড়তেছিল। দেন লাস্ট 3 ইয়ার্সে কিন্তু তার অ্যাসেট এক জায়গায় স্টাক হয়ে আছে। আর টোটাল লায়াবিলিটিস দেখতে পাচ্ছি যে লাস্ট 3 ইয়ার্সে তার লায়াবিলিটিস কমতেছে। মেবি সেই লায়াবিলিটিস পরিশোধ করতে গিয়ে তার অ্যাসেট এখানে কমে যাচ্ছে। এছাড়াও টোটাল ইকুইটিতেও আমরা একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে আমরা যদি তার কোয়ার্টারলি আর্নিংস ডেটায় আসি, কোয়ার্টারলি আর্নিংস ডেটায় শুরুতে আমরা লাস্ট কোয়ার্টার মানে সেপ্টেম্বর 2025 কোয়ার্টারের ডেটা দেখব। সো সেপ্টেম্বর 2025 কোয়ার্টারে তার রেভিনিউ গ্রোথ ছিল 6%। এটা আগের বছরের সেপ্টেম্বরের কোয়ার্টারের সাথে, দ্যাট মিনস সেপ্টেম্বর 2024 কোয়ার্টারের সাথে তার রেভিনিউ গ্রোথ ছিল 6%। বাট অপারেটিং প্রফিট গ্রোথ কিন্তু নেগেটিভ, সেটা -3.39%। আর নেট প্রফিট গ্রোথ কিন্তু 11.24%। আর আমরা এই স্টকটার অপারেটিং প্রফিট মার্জিন দেখতে পাচ্ছি 12%, নেট প্রফিট মার্জিন দেখতে পাচ্ছি আমরা 10%। তো ওভারঅল অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিনটা ফেয়ার এনাফ, বাট একটা এমএনসি কোম্পানির কাছ থেকে এর চাইতে একটু বেশি এক্সপেকটেশন আমাদের থাকে নর্মালি। তো আমরা যদি এবার 2 কোয়ার্টার মিলিয়ে মানে 6 মাসের ডেটা দেখি, 6 মাসের ডেটায় দেখতে পাচ্ছি তার রেভিনিউ গ্রোথ 3.56%, অপারেটিং প্রফিট গ্রোথ নেগেটিভ 8.16%, নেট প্রফিট গ্রোথটাও নেগেটিভ, যেটা নেগেটিভ 2.70%। দ্যাট মিনস তার নেট প্রফিট 6 মাসে, এই বছর 6 মাসে যেটা এসেছে 148 কোটি টাকা, যেটা আগের বছর ছিল 152 কোটি টাকা। আর এখানে অপারেটিং প্রফিট মার্জিন আমরা দেখতে পাচ্ছি 13.94%, তার মানে অলমোস্ট 14%, নেট প্রফিট মার্জিন 11%। তো ওভারঅল আসলে আরো ভালো বা আরেকটু ভালো নেট প্রফিট মার্জিন অ্যান্ড অপারেটিং প্রফিট মার্জিন এই কোম্পানিটার কাছ থেকে আমরা আশা করি। এবার যদি আমরা এই ডেটার উপরে বেস করে তার অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা দেখি, অ্যানুয়ালাইজড আর্নিং ডেটাতে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের রেভিনিউ সিএজিআর 9.59%, আর 10 বছরের রেভিনিউ সিএজিআর কিন্তু 6.89%। তো এখানে আমরা রেভিনিউ ডেটাটা যদি দেখি, ব্লু কালারের বারগুলো আসলে রেভিনিউকে ইন্ডিকেট করতেছে। সো এবছর কিন্তু আগের বছরের তুলনায় তার রেভিনিউ কমে গিয়েছে। সো 5 বছরের যে রেভিনিউ সিএজিআর বা গ্রোথ, সেটা কিন্তু ইয়ার অন ইয়ার 9.59% করে গ্রো করতেছে। আর 10 বছরের রেভিনিউ 6.89% করে গ্রো করতেছে। সো এখানে জিডিপি গ্রোথ রেট 6% এর মতো বর্তমানে। বাট ওভারঅল আসলে সেই হিসাবে এই কোম্পানিটার গ্রোথ রেট খুব একটা স্যাটিসফ্যাক্টরি না একটা এমএনসি কোম্পানির কাছ থেকে। অবশ্যই এর চাইতে বেশি গ্রোথ রেট আমরা আশা করি। তো আমরা যদি এদের নেট প্রফিট সিএজিআরটা দেখি, নেট প্রফিট সিএজিআরও দেখতে পাচ্ছি 5 বছরের নেট প্রফিটের সিএজিআর 2.18%, 10 বছরের নেট প্রফিটের সিএজিআর কিন্তু 5.01%। তো ওভারঅল যেটা আমরা একটু আগেই দেখেছিলাম, বা এখানেও আমরা অ্যানুয়ালাইজড ডেটাতে দেখতে পাচ্ছি যে রেভিনিউ কিন্তু অলরেডি কমতেছে। এছাড়াও কিন্তু সে যেহেতু নতুন কিছু শেয়ার ইস্যু করেছে, ওভারঅল কিন্তু ইপিএস বা আর্নিংস পার শেয়ার কিন্তু বেশ খানিকটাই কমে যাবে, যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ নতুন শেয়ার ইস্যু হওয়ার কারণে যেই আগের যে রেভিনিউ বা নেট প্রফিট ছিল, সেটা কিন্তু এখন বেশি সংখ্যক শেয়ারের সাথে ভাগ হয়ে যাবে, বা বেশি সংখ্যক শেয়ারের সাথে সেই প্রফিটটা ভাগাভাগি করে নিতে হবে। তো ওভারঅল আসলে নেট প্রফিট মার্জিন বা নেট প্রফিট সিএজিআরটা খুব একটা ভালো মনে হচ্ছে না আমাদের কাছে। খুব একটা ভালো বলতে আসলে এটা নেগেটিভ না, বাট স্যাটিসফ্যাক্টরি না আসলে। একটা এমএনসি কোম্পানির কাছ থেকে অবশ্যই এর চাইতে বেশি এক্সপেকটেশন আমাদের থাকে, বা থাকাটা খুব বেশি অমূলক না। এছাড়াও আমরা যদি নেট প্রফিট মার্জিন দেখি, নেট প্রফিট মার্জিনও কিন্তু এই মার্চ 2021 পর থেকেই কমতেছে, এবং সেটা কমতে কমতে কিন্তু বর্তমানে 11% আশেপাশে চলে এসেছে। তো একটা এমএনসি কোম্পানির কাছ থেকে নেট প্রফিট মার্জিন বা এমএনসি কোম্পানিগুলোর নেট প্রফিট মার্জিন সাধারণত 15% প্লাস থাকে। আর পেইন্টিং সেক্টরে বার্জার যেহেতু মার্কেট লিডার, সেইখানে তার নেট প্রফিট মার্জিন অবশ্যই আরো বেশি আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করি। তো এই নেট প্রফিট মার্জিনে খুব একটা হ্যাপি না আমি পার্সোনালি। তো এ পর্যায়ে আমরা যদি তার কিছু রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট টার্নওভার রেশিও 1.1x। তো ওভারঅল অ্যাসেট টার্নওভার রেশিও দেখলে ভালোই মনে হচ্ছে, বাট আমরা যদি লং টাইম হরাইজনে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট টার্নওভার রেশিও একসময় 1.72 তে ছিল,
যেটা কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে বা অনেক দিন ধরেই সেটা কমতে, কমতে এখন 1 এর আশেপাশে চলে এসেছে। সো অ্যাসেট টার্নওভার রেশিওটা আমাদের কাছে একটু নেগেটিভ মনে হচ্ছে। সেম গোস ফর আরওই, রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি কিন্তু ২০১৭ সালের দিকেও 33% ছিল। যেটা এখন কমতে, কমতে 16.99 বা 17% এর আশেপাশে চলে এসেছে। ১০ বছরে তার আরওই কিন্তু হাফ হয়ে গিয়েছে। আর আরওএ, আরওসি এবং আরওআইসি যদি দেখি আমরা, সো আরওই এবং আরওআইসি পাচ্ছি 16.47% এর মতো। তো ওভারঅল এটা ভালো, কারণ বর্তমানে ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসে আ 12-13% এর মতো রিটার্ন পাওয়া যাচ্ছে। সেইখানে ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসের চাইতে বেটার রিটার্ন অবশ্যই এরা দিচ্ছে। বাট সমস্যাটা যেটা, যে লং রানে কিন্তু আমরা আরওই কে একটা ডিক্লাইনিং মোডে দেখতে পাচ্ছি। সো সেই হিসাবে খুব বেশি পজিটিভ আমরা এটাকে বলতে পারতেছি না। তো এই পর্যায়ে আমরা যদি ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করি বা ক্যাশ ফ্লোর ডেটা দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট ইয়ার এই কোম্পানিটা ১৫০% এর বেশি ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করে। কারণ এই মার্চ ২০২৩ এ মাত্র 15% এর মতো ডিভিডেন্ড পে আউট রেশিও মেইনটেইন করেছিল। তো এই কম টাকাটাই তারা এই লাস্ট ইয়ারে পরিশোধ করে দিচ্ছে। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে এবছর তার ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ এসেছে। এইখানে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার কিন্তু নেগেটিভ ৳১৮.৫৫। আর গত ১০ বছরের হিস্ট্রিতে এইবারই ১ম তাদের ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। তো এটাকে আমরা খুব বেশি নেগেটিভলি দেখতেছি না। কারণ যেহেতু প্রিভিয়াসলি তার নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লোর কোনো ট্র্যাক রেকর্ড নাই। বাট এবছর হয়তোবা যেহেতু তারা বিজনেস আসলে এক্সপ্যান্ড করতেছে, সে কারণে তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হতে পারে। স্পেশালি তারা যেই নতুন শেয়ার ইস্যু করেছে, এটার রিজন কিন্তু ছিল যে তারা তাদের ৩ নাম্বার ফ্যাক্টরি স্থাপন করবে। তো ওভারঅল যেহেতু একটা এক্সপানশন এর দিকে যাচ্ছে, সেই কারণেই হয়তোবা এবছর ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে। আর আমরা যদি ৫ বছরের ডিভিডেন্ড সিজিআর দেখি, এই কোম্পানিটা কিন্তু ৫ বছরে বেশ ভালো ডিভিডেন্ড সিজিআর দেখিয়েছে। ৫ বছরে তার ডিভিডেন্টের গ্রোথ রেট 12.25% এবং ১০ বছরের ডিভিডেন্টের গ্রোথ রেট 10% এর মতো। আর ফ্রি ক্যাশ ফ্লো এবার যেহেতু নেগেটিভ এসেছে, সো এখানে আসলে নেগেটিভ নাম্বারই আসবে। এটাকে আমরা আপাতত এভয়েড করতেছি। তো আমরা এই স্টকটার মোটামুটি ব্যালেন্স শিটের ডেটা, আর্নিংস ডেটা, রেশিওস এবং ক্যাশ ফ্লো ডেটা দেখেছি। এ পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব। তার জন্য আমরা শুরুতেই আসি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। তো এখানে আমরা গত ১০ বছরের ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি এবং নেট প্রফিটের পরিমাণটা নিয়েছি। তো সে গত ১০ বছরে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট আগের বছরের চাইতে কতটুকু বাড়িয়েছে, সেটা নিয়ে এটাকে একটা লিনিয়ার এভারেজ করে আমরা পেয়েছি ২৭৬%। বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি ৫ বছরের ডিভিডেন্ড সিজিআর কিন্তু 12% এর মতো, ১০ বছরে 10% এর মতো। তো এবছর যেহেতু আসলে তার ওভারঅল শেয়ার সংখ্যা বেড়েছে, শেয়ার সংখ্যা বাড়ার কারণে তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট এর গ্রোথটা হয়তো আ ঠিক রাখা যাবে। বাট পার শেয়ারে যেহেতু কমবে, প্লাস ফ্যাক্টরি স্থাপন করবে। তো সব মিলিয়ে আমরা ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স তার গ্রোথ রেট থাকবে 8%। তো এখানে বলে রাখা ভালো, আমরা কিন্তু এখানে ডিসকাউন্ট রেট 10.82% ধরতেছি, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের yield। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা এর ভ্যালুয়েশন পাচ্ছি বা ভ্যালু পাচ্ছি ৳১৯০০ র আশেপাশে, যেইটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 33% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আ এখানে যদি আমরা আসলে ডিভিডেন্টের অ্যামাউন্টটা জাস্ট একটু কমিয়ে দেই, 7% ও যদি ধরি, 7% ধরলেও কিন্তু সে ওভার ভ্যালুড চলে আসে। এটা জাস্ট আমরা দেখিয়ে রাখলাম বা আপনাদেরকে বোঝানোর জন্য যে আ অনেক বেশি যে আপসাইড এ রয়েছে এরকম না। যাই হোক, আমরা 80 ধরি। কারণ বা সেটা আপনারা আরেকটু সামনে গেলেই বুঝতে পারবেন কেন আমরা 8 ধরতেছি। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের পরে এ পর্যায়ে আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো এনালাইসিস মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। কিন্তু যেহেতু লাস্ট ইয়ারে তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল, সো আমরা আসলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিসিএফ মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতে পারতেছি না। এজন্য আমরা এই পর্যায়ে তার রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করব। রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা তার নেট প্রফিটের ডেটা নিয়েছি এবং টোটাল ইকুইটির ডেটা নিয়েছি। তো এখানে আ সেই নেট প্রফিটের গ্রোথের আমরা আবার একটা এভারেজ করেছি আর ইকুইটির গ্রোথের একটা এভারেজ করেছি। নেট প্রফিটের গ্রোথ রেট পাচ্ছি আমরা 5%, আর ইকুইটির গ্রোথ রেট পাচ্ছি আমরা 13% এর মতো। পারপেচুয়াল গ্রোথ রেট আমরা ধরেছি ভ্যালুয়েশনের জন্য 3% আর ডিসকাউন্ট রেট 10.82%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের yield।
তো নেট প্রফিটের ডেটার জন্য বা নেট প্রফিটের গ্রোথ রেটের জন্য আমরা তার গত ৫ বছরের যদি নেট প্রফিটের সিএজিআর দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি 2.18% এবং ১০ বছরে কিন্তু 5.01%। তো ওভারঅল এই কোম্পানিটার ক্ষেত্রে আমরা যদি একটু কনজারভেটিভ থাকি, কনজারভেটিভ থাকলেই দেখা যাচ্ছে যে এরা খুব ওভার ভ্যালুড চলে আসতেছে। জাস্ট আমরা একটু নিউট্রালি থাকি। যেহেতু আমরা ১০ বছরের নেট প্রফিটের সিজিআর 5% পেয়েছি। আমরা ধরে নিচ্ছি যে তারা যেহেতু ফ্যাক্টরি স্থাপন করবে বা সেখান থেকে একটা ইনকাম হবে। ওভারঅল আমরা ধরে নিচ্ছি নেক্সট 10 ইয়ার্স এ বা আজকে থেকে ১০ বছর পরে গিয়ে সে যেই নেট প্রফিটটা জেনারেট করবে আ ওইটাকে আমরা ব্যাক ডেতে ক্যালকুলেট করলে 5% এর মতোই সিএজিআর পাবো। তো সেই হিসাবে আমরা এখানে নেট প্রফিটের গ্রোথ রেট 5% ধরতে চাচ্ছি। আর ইকুইটি গ্রোথ রেট আমরা 10% এর মতো ধরতে চাচ্ছি। এটা যদি আমরা ধরলে কিন্তু দেখতে পাচ্ছেন যে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳৯২৯, যেইটা তার বর্তমান প্রাইসের এগেইনস্ট এ 34% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা যেই ২ টা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করেছিলাম সেটার একটা সামারি যদি দেখি, এই ২ টা ভ্যালুয়েশন মডেলের এভারেজে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳১৪১৩, যেইটা তার বর্তমান প্রাইসের সাথে অলমোস্ট ফেয়ারলি ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই কোম্পানির ক্ষেত্রে একটা জিনিস একটু বলে রাখা ভালো, এরা যেহেতু লো ক্যাপ কোম্পানি, কারণ আমরা শুরুতেই দেখেছিলাম যে এদের মার্কেট ক্যাপ মাত্র ৳৬,৯৭৩ কোটি। সো সেই হিসাবে আসলে তার ভ্যালুয়েশন এর ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ সে পাবে। কারণ তার শেয়ার সংখ্যা কম। তো অল্প ডিমান্ডেই তার প্রাইসে একটা ভালো মুভমেন্ট দেখা যায়। সে কারণে আসলে ফেয়ারলি ভ্যালুড অবস্থায় থাকলেও এই কোম্পানিটাকে হয়তোবা কেনা যায়। আমরা জাস্ট বাই সেল কোনো কল দিব না। এটা জাস্ট আমরা আম আপনাদের যাতে ডিসিশন নিতে সুবিধা হয় সেজন্যই বলা। এটা জাস্ট একটা লো ক্যাপ কোম্পানি। আ আপনারা এই স্টকটা কেনা বা বিক্রি করার আগে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই পর্যায়ে আমরা এই কোম্পানিটার যেই এনালাইসিস করেছি, সেই এনালাইসিস এর উপরে বেস করে কিছু বুলিশ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজ দেখব। শুরুতেই আসি বুলিশ টেকওয়েজে। বুলিশ টেকওয়েজে আমরা দেখেছি যে এদের গুড রিটার্ন মেট্রিক্স রয়েছে, যেখানে ROE, ROA এবং ROC কিন্তু 15-25% এর আশেপাশে ছিল। এইটা ওভারঅল আ আম অ্যাবভ এভারেজ বলা যায়। দেন আমরা পেয়েছি যে তাদের খুব বেশি ডেট আমরা পাই নাই। এইখানে আমরা যখন রেশিও এনালাইসিস করেছি তার ডেট টু ইকুইটি রেশিও পেয়েছিলাম মাত্র 3.13%। সো টোটাল ডেট বার্ডেন অনেক কম। আর কনসিস্টেন্ট ডিভিডেন্ড পলিসি যেটা আমরা এখানে দেখিয়েছিলাম যে তারা কনসিস্টেন্টলি ডিভিডেন্ড পে আউট বা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টটা মেইনটেইন করে। দেন আমরা মোটামুটি ফেয়ার ভ্যালুয়েশন এ পেয়েছি স্টকটাকে, যেটা আমরা লাস্টে দেখালাম। এবার যদি আমরা কিছু বিয়ারিশ টেকওয়েজ দেখি এই কোম্পানিটার জন্য, সো বিয়ারিশ টেকওয়েজ আমরা দেখেছি যে তার রেভিনিউ একটা স্লো ডাউন প্রসেস এ রয়েছে। এখানে আমরা দেখলাম যে তার রেভিনিউ কিন্তু আগের বছরের চাইতে এই বছর রেভিনিউ কমে গিয়েছে। আর মার্জিন আ তার নেট প্রফিট মার্জিন অ্যান্ড অপারেটিং প্রফিট মার্জিন ২ টাই কিন্তু আমরা কমতে দেখেছি। এখানে নেট প্রফিট মার্জিনে কিন্তু আমরা এটা ডিক্লাইনিং মোড এ দেখতে পাচ্ছি। আর তার অ্যাসেট এফিসিয়েন্সি মানে এই যে যেটা বলছিলাম এখানে যে ROE টাকেও কিন্তু আমরা কমতে দেখতে পাচ্ছি। ইভেন তার অ্যাসেট টার্নওভার রেশিও যেটা এটাও আমরা কমতে দেখতে পাচ্ছি। যেটা এখানে বলা আছে যে তার অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু 1.05x এ চলে এসেছে। তো ওভারঅল কিন্তু এটাই ছিল তার বুলিশ অ্যান্ড বিয়ারিশ টেকওয়েজ। বাট এই এনালাইসিসটা দেখলে আপনারা হয়তোবা বার্জারের ক্ষেত্রে একটু হতাশ হয়ে যেতে পারেন। সো সেটার জন্য জাস্ট আমরা তাদের অ্যানুয়াল রিপোর্টটা দেখেছিলাম। অ্যানুয়াল রিপোর্টে কয়েকটা জিনিস আমাদের কাছে একটু ইন্সপায়ারিং মনে হয়েছে। যেমন তারা তাদের মিশনে বলেছে যে তারা তাদের টার্নওভার ১০০% বাড়াবে ৫ বছরে, প্রতি ৫ বছরে। দ্যাট মিনস প্রতি ৫ বছরে তারা তাদের টার্নওভারকে ডাবল করতে চায়। এটাই তাদের মিশন। সো এটা একটা পজিটিভ দিক। সো এটা যদি করতে হয় সেক্ষেত্রে নিয়ারলি 15% এর মতো রেভিনিউ গ্রোথ থাকতে হবে। সো বর্তমানে যেহেতু তার রেভিনিউ গ্রোথ 9.59%, দ্যাট মিনস তারা যদি এটা করতে চায় এবং এটা যদি তারা আসলেই মিন করে থাকে, সেই ক্ষেত্রে তাদের রেভিনিউ গ্রোথটা কিভাবে আরো বাড়ানো যেতে পারে সেই দিকে তাদের মনোযোগ দিতে হবে এবং আশা করি তারা সেটা করবে। এছাড়াও আরেকটা পজিটিভ দিক আমরা যেটা দেখেছিলাম যে এখানে ডিরেক্টরস রিপোর্টে এই যে নিউ প্রোডাক্ট অ্যান্ড ইনিশিয়েটিভস, তো এইখানে আমরা দেখেছি যে তারা কিন্তু বেশ কিছু নিউ প্রোডাক্টস অ্যান্ড ইনিশিয়েটিভ নিয়ে এসেছে ২০২৪-২৫ অর্থবছরে। যেখানে যার মধ্যে একটা ছিল আসলে এই যে লাক্সারি সুপার সিল্ক।
সুপার গ্লসি ফিনিশ এইটা একটা তারা ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে একটা নতুন কালার টাইপ নিয়ে এসেছে। আর ওয়েদার কোট সুপ্রিম প্লাস এইটাও তারা নিয়ে এসেছে নতুন প্রোডাক্ট হিসেবে, যেটাতে আবার তারা 15 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। আর এছাড়াও আমরা দেখেছি যে তাদের ওয়ান কোট ইমালশন রয়েছে। বেশ কিছু প্রিমিয়াম প্রোডাক্ট তারা মার্কেটে গত বছর লঞ্চ করেছে। যেটা অবশ্যই একটা ভালো ব্যাপার। কারণ তারা তাদের প্রোডাক্টকে ডাইভার্সিফাই করতেছে বা পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতেছে। এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ব্যাপার। আর তাদের একটা বার্জার পেইন্টস ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। যে ইনস্টিটিউটের আন্ডারে পেইন্টার্সদেরকে তারা ট্রেনিং দিয়ে থাকে। সো এইখানে এই যে ডেকোরেটিভ পেইন্ট অ্যাপ্লিকেশন ট্রেনিং প্রোগ্রাম তারা ইন্ট্রোডিউস করেছে। আর এটার আন্ডারে এই যে কাঠে রং করা, দেন প্রোটেক্টিভ কোটিং, অটোমেটিভ বডি পেইন্টিং, এই যে গাড়ি, অটোরিকশা বা এইসব জিনিসের যেই বডি পেইন্ট করে, দেন মেরিন কোটিং, শিপগুলাকে যে পেইন্ট করে সেটা এখানে মিন করতেছে। সো মেরিন কোটিংস এই ব্যাপার বা এই যে এখানে যারা পেইন্টার রয়েছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং তারা ফর দ্য ফার্স্ট টাইম একটা পেইড ট্রেনিং সেশন লঞ্চ করেছে ব্র্যাকের সাথে। আর ফিমেল পেইন্টিং সার্ভিসও কিন্তু তারা দিচ্ছে। এছাড়াও কিন্তু বার্জার এক্সপেরিয়েন্স জোন বা আরো বিভিন্নভাবে তারা কিন্তু কাস্টমারদের কাছে রিচ করার ট্রাই করতেছে। এছাড়াও পেইন্টাররা কিন্তু পেইন্টিংস প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। কারণ সচরাচর সবাই আসলে পেইন্টারদেরকে জিজ্ঞেস করে বা রং মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করে যে কোন রংটা ভালো হবে। তো এই ক্ষেত্রে বার্জার কিন্তু অলওয়েজই তার মার্কেটকে পেইন্টারদের মাধ্যমে ক্যাপচার করার ট্রাই করে। এটা একটা গুড স্ট্র্যাটেজি। তো আশা করি ওভারঅল এই যে স্ট্র্যাটেজি গুলা তারা নিচ্ছে এবং সামনে যেহেতু এক্সপ্যান্ড একটা মোডে রয়েছে, তো এটা যদি তারা প্রপারলি করতে পারে তাহলে হয়তোবা বর্তমানে আমরা যে গ্রোথ রেটটা দেখতে পাচ্ছি বা একটু স্লো গ্রোথ রেট দেখতে পাচ্ছি, এটাতে আমরা আশা করি একটা বড় চেঞ্জ দেখতে পাবো। তো ওভারঅল এই ছিল বার্জার পেইন্টস এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটা আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আর কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।